আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হলো ভাষা। চলুন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। ভাষা, যাকে ইংরেজিতে বলা হয় ল্যাঙ্গুয়েজ। এই ভাষা শব্দটি মূলত সংস্কৃত ভাষ ধাতু হতে এসেছে, যার অর্থ বলা অথবা কওয়া। ভাষা বিজ্ঞানীদের মতে পৃথিবীতে 4 থেকে 8 হাজার ভাষা রয়েছে এবং এই 4 থেকে 8 হাজার ভাষার মধ্যে মাত্র 3,500 ভাষা প্রচলিত রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হলো মাতৃভাষী অথবা জনসংখ্যার দিক থেকে চিন্তা করলে বাংলা ভাষা পৃথিবীর 6ষ্ঠতম বৃহত্তম ভাষা। ভাষা বলতে আমরা মূলত বুঝি ভাব বিনিময়ের মাধ্যম, অর্থাৎ একজন কথা বলবেন এবং অন্যজন শুনবেন। লাইক এখানে দুজন ব্যক্তি রয়েছে, একজন ব্যক্তি কথা বলছে এবং অন্যজন ব্যক্তি কথা শুনছেন। যিনি কথা বলছেন অর্থাৎ প্রথম ব্যক্তিটি হলো বক্তা এবং যিনি কথা শুনছেন অর্থাৎ দ্বিতীয় ব্যক্তিটি হলো শ্রোতা। পৃথিবীতে যে জীবজগৎ রয়েছে সেই জীবজগতের মধ্যে একমাত্র মানুষেরই ভাষা রয়েছে। ভাষার মাধ্যমে মানুষ তার মনের ভাব প্রকাশ করে। এখন আমরা যদি ভাষাকে সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি যা মনের ভাব প্রকাশ করতে সহায়তা করে। তাকে ভাষা বলে। সংজ্ঞাটি আমি আরেকবার রিপিট করি। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি যা মনের ভাব প্রকাশ করতে সহায়তা করে তাকে ভাষা বলে। এখানে লক্ষ্য করুন, এখানে দুটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো বাকযন্ত্র এবং অন্যটি হলো উচ্চারিত অর্থবোধক। এখানে উচ্চারিত অর্থবোধক দ্বারা বোঝানো হয়েছে আমরা মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ করব সেই শব্দ অবশ্যই অর্থবোধক হতে হবে এবং সেই শব্দ অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। এবার চলুন আমরা বাকযন্ত্র সম্পর্কে একটু জেনে নিই। বাকযন্ত্র মূলত সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে বাকযন্ত্রকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে লিখতে হবে বাক প্লাস যন্ত্র ইকুয়াল বাকযন্ত্র। এখানে লক্ষ্য করুন, এখানে আমি ক লিখেছি কিন্তু এখানে গিয়ে আমি গ লিখেছি। এটার কারণ সন্ধির নিয়ম অনুসারে অনেক ক্ষেত্রে ক গ হয়ে যায়। এখানে বাক এবং যন্ত্র এই দুটি শব্দ মিলিত হয়েই মূলত বাকযন্ত্র শব্দটি হয়েছে। এখানে লক্ষ্য করুন, এখানে বাক শব্দটির অর্থ হলো কথা এবং যন্ত্র শব্দটির অর্থ হলো আমরা কাজ করার জন্য যে সকল টুলস ইউজ করি সেগুলোকেই মূলত যন্ত্র বলা হয়। কিন্তু এখানে যন্ত্র বলতে বোঝানো হয়েছে দাঁত, নাক, জিহ্বা, তালু, মুখ, ঠোঁট ইত্যাদি। এখানে লক্ষ্য করুন, দাঁত দিয়ে মূলত আমরা কথা বলি না, কিন্তু দাঁত আমাদের কথা বলতে সহায়তা করে। কিভাবে? আপনারা ফোকলা দাঁতের ছোট ছোট বাচ্চাদের দেখবেন। এখানে আমি ফোকলা দাঁত বলতে বুঝিয়েছি যেসব বাচ্চাদের সামনে দাঁত নেই। সেসব বাচ্চাদের যদি বলা হয় ত, থ এবং দ এই ধ্বনিগুলো উচ্চারণ করতে, তাহলে সে উচ্চারণ করতে পারবে না।
তাহলে আমরা বলতে পারি দাঁত আমাদের কথা বলতে সহায়তা করে। এবার চলুন আমরা ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নিই। ভাষা মূলত দেশ, কাল এবং পরিবেশ ভেদে পরিবর্তিত হয়। ভাষার মৌলিক অংশ চারটি এবং চারটি মৌলিক অংশ হলো: এক, ধ্বনি বা সাউন্ড; দুই, বাক্য অথবা সেন্টেন্স; তিন, শব্দ অথবা ওয়ার্ড; এবং লাস্ট অন চার, অর্থ অথবা মিনিং। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটিকে আমি 5 স্টার দিলাম। ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। ভাষার স্বর বলতে বোঝায় ধ্বনিকে। ভাষার মূল উপকরণ। ভাষার মূল উপকরণ বাক্য। ভাষার মূল প্রাণ বাক্য। ভাষার বৃহত্তম একক। ভাষার বৃহত্তম একক বাক্য। ভাষার স্বাদ বলা হয় বাক্যকে। এছাড়াও ভাষার ইট বলা হয় বর্ণকে। এবং লাস্ট অন, ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে। আজকের ক্লাসে আমি যা যা পড়ালাম, এখন চলুন দেখে নেই সেখান থেকে বিসিএস, পিএসসি এবং আদার এক্সামে কি কি প্রশ্ন এসেছে। চলুন আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করি। প্রথম প্রশ্নটি হলো ভাষা কি? সঠিক উত্তর হবে ভাবের উচ্চারণ। ভাবের উচ্চারণ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো মনের ভাব প্রকাশের মাধ্যম কি? সঠিক উত্তর হবে ভাষা। পরবর্তী প্রশ্নটি হলো ভাষার মৌলিক অংশ কয়টি? সঠিক উত্তর হবে 4টি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর হবে ভাষা। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভাষার মূল উপকরণ কি? সঠিক উত্তর হবে বাক্য।
আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভাষার মূল উপাদান কি? সঠিক উত্তর হবে ধ্বনি। এবং পরবর্তী প্রশ্নটি ভাষার ক্ষুদ্রতম একক কি? সঠিক উত্তর হবে ধ্বনি। পরবর্তী প্রশ্নটি হলো ভাষার সংবিধান বলা হয় কাকে? সঠিক উত্তর হবে ব্যাকরণ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো ভাষার স্বাদ বলা হয় কাকে? সঠিক উত্তর হবে বাক্য। এবং আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো ভাষার ইট বলা হয় কাকে? সঠিক উত্তর হবে বর্ণ। আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।